আচ্ছা, আজকে আমরা নতুন আর একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আগের দিন যেটা পড়াছিলাম সেটা শেষ করতে পারিনি ওই ভিডিওতে। বিষয়টা ছিল রিয়াকশনস অফ ফেনল, এবং সেখানে নাইট্রেশন পড়াচ্ছিলাম। নাইট্রেশন মানে ক্লাস 11-এ তোমরা পড়েছো। নাইট্রেশন মানে বেনজিন বলয়ে NO2 গ্রুপ প্রবেশ করানো। NO2 গ্রুপ প্রবেশ করার দিকে আমি কি নিয়েছিলাম মনে করে দেখো, গাঢ় HNO3 প্লাস গাঢ় H2SO4 নিয়েছিলাম 1:1। এটাকে বলা হয় মিশ্র অ্যাসিড বা মিক্সড অ্যাসিড। এইভাবে বেনজিন বলয়ে নাইট্রো গ্রুপ প্রবেশ করানোকে বলে নাইট্রেশন বিক্রিয়া। তো আমাদের আলোচনার বিষয় বেনজিন বলয়ে না, ফেনলে নাইট্রেশন। ফেনলে নাইট্রেশন করার জন্য কিন্তু এইভাবে আমি মিশ্র অ্যাসিড ব্যবহার করতে পারি না, মানে দিস প্রসেস ইজ নট অ্যাপ্লিকেবল হিয়ার। খুব পরীক্ষা প্রশ্ন আসে যে ফেনলের নাইট্রেশন করার জন্য মিশ্র অ্যাসিড উপযুক্ত নয় কেন? কারণ দেখো, OH গ্রুপের যে লোন পেয়ারটা আছে সেটা বেনজিন বলয়ের সাথে রেজোনেন্সে যায়, অর্থাৎ OH গ্রুপের একটা প্লাস আর এফেক্ট আছে। তার ফলে এই বেনজিন বলয়ে ইলেকট্রনের ঘনত্ব অনেকটা বেড়ে যায়। আমি কালো করে দিলাম মানে বোঝাচ্ছি এখানে ইলেকট্রনের ঘনত্ব অনেকটা বেড়ে গেছে। তার ফলে বেনজিন বলয়টি মানে ফেনলের বেনজিন বলয়টি খুব সহজে ইলেকট্রন অন্য কাউকে দিতে পারে। অন্য কাউকে ইলেকট্রন দেয় মানে অন্য কাউকে বিজারিত করে এবং নিজে সহজেই জারিত হয়। মানে ফেনলের বেনজিন বলয়টি খুব সহজেই জারিত হয়। তো নাইট্রেশন করার জন্য আমি যা ব্যবহার করেছিলাম, গাঢ় H2SO4, গাঢ় HNO3, তারা তো সবাই শক্তিশালী জারক দ্রব্য। তাই ফেনলকে তুমি যদি ওই মিশ্র অ্যাসিড দিয়ে নাইট্রেশন করতে চাও তাহলে কিন্তু এক নয়, এই বেনজিন বলয়ের জারণ ঘটবে। জারণ ঘটে তৈরি হবে এরকম প্যারাবেনজোকুইনোন। নাইট্রেশন তো হবেই না, হবে এক নয় প্যারাবেনজোকুইনোন, অথবা নাইট্রেশন যদি হয়ও পলিনাইট্রেশন ঘটবে। পলিনাইট্রেশন মানে আমি চেয়েছিলাম একটা NO2 গ্রুপ প্রবেশ করুক, এখানে একটা NO2 গ্রুপ প্রবেশ না করে অনেকগুলি NO2 প্রবেশ করবে। কারণ OH গ্রুপের এই প্লাস আর এফেক্টের ফলে এই পজিশন এই পজিশন এই পজিশন তো খুব অ্যাক্টিভ হয়ে আছে। এই কারণে ফেনলের নাইট্রেশনে মিশ্র অ্যাসিড ব্যবহার করা যায় না। তাহলে বিষয়টাকে আমি আরেকবার বলছি সংক্ষেপে। ফেনলের OH গ্রুপের প্লাস আর এফেক্টের ফলে বেনজিন বলয়ের ইলেকট্রনের ঘনত্ব এতটা বেড়ে যায় যে বেনজিন বলয়টি খুব সক্রিয় হয়ে থাকে। তাই মিশ্র অ্যাসিড দিয়ে নাইট্রেশন করলে এক নয় বেনজিন বলয়ের জারণ ঘটবে, ঘটে এরকম প্যারাবেনজোকুইনোন তৈরি হবে, অথবা পলিনাইট্রেশন ঘটবে। তাই ফেনলের নাইট্রেশন কখনোই এইভাবে মিশ্র অ্যাসিড দিয়ে করা হয় না। তবে কি দিয়ে ফেনলের নাইট্রেশন করা হয়? ফেনলের নাইট্রেশন করা হয় লঘু HNO3 দিয়ে। এখানে লিখলাম লঘু HNO3 দিয়ে ফেনলের নাইট্রেশন করানো হয়। দেখো, লঘু HNO3 কিন্তু মোটেই খুব শক্তিশালী জারক দ্রব্য নয়। তাই একে দিয়ে তুমি যদি নাইট্রেশন করো তাহলে ফেনলের OH গ্রুপের অর্থ পজিশনে একটা NO2 প্রবেশ করবে, প্লাস এই ফেনলের OH গ্রুপের প্যারা পজিশনে একটা NO2 গ্রুপ প্রবেশ করবে। মানে এক পাবো অর্থ নাইট্রোফেনল আর পাবো প্যারা নাইট্রোফেনল। এটা অবশ্যই মুখ্য বা মেজর প্রোডাক্ট, এটা অবশ্যই মাইনর প্রোডাক্ট, মানে অল্প পাবো। এর কারণ তুমি জানো, এখানে স্টেরিক এফেক্ট কাজ করবে তার জন্য এটা কম পাবো, আর এখানে স্টেরিক এফেক্ট কাজ করবে না বলে এটা বেশি পাবো। এটা বেশি স্থায়ী তাই এটা বেশি পাবো। এখন এই দুজনকে কিন্তু পৃথকও করা যাবে সহজে। কি করে? কারণ তুমি জানো এখানে যে অর্থোনাইট্রোফেনলটা পেয়েছো তার OH গ্রুপ এবং NO2 গ্রুপের মধ্যে এরকম ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয়। তার জন্য এটা একক অনুরূপে থাকে এবং এটার স্ফুটনাঙ্ক কম, এটা উদ্বায়ী প্রকৃতির। তাই এটাকে হিট করলে সহজেই উড়ে চলে যায়, মানে উড়ে চলে যায়, এটা খুব ভোলাটাইল। কিন্তু এই যে প্যারানাইট্রোফেনল পেলাম তার ক্ষেত্রে এরকম ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয় না, বরং ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয়। কেমন? এখানে আমি একটু দেখাচ্ছি, ও ডবল ও মাইনাস প্লাস, এইভাবে এই ও এইচ এর সাথে এইভাবে হাইড্রোজেন বন্ডিং হবে। ঠিক আছে? ফেনলের OH গ্রুপের সাথে আরেকটা প্যারানাইট্রোফেনলের OH গ্রুপের সাথে আরেকটা প্যারানাইট্রোফেনলের NO2 গ্রুপের মধ্যে এইভাবে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন হবে। শুধু এইখানে স্টপ হবে না, এইভাবে হাইড্রোজেন বন্ডিংটা চলতেই থাকবে। এর ফলে এরকম প্যারানাইট্রোফেনলের অণুগুলি অতিকায় অনুরূপে অবস্থান করবে, তার ফলে এর স্ফুটনাঙ্ক বেশি। তাই এদের মিশ্রণকে তুমি যদি হিট করো, মনে করো এখান থেকে হিট করলে,
তাহলে দেখা যাবে এইটা আগে উড়ে চলে যাবে, মানে এটা আগে বাষ্পীভূত হবে। তাই এই দুজনকে খুব সহজেই আংশিক পাতন প্রক্রিয়া পৃথক করা যায়। এবার চলে আসছি পরের প্রসঙ্গ, সেটা হচ্ছে কি সেই প্রসঙ্গ, তাহলে তুমি এই বিষয়গুলো সব কিন্তু নোট ডাউন করবে। পরের বিষয়টা হচ্ছে 100% প্যারা নাইট্রো ফেনল প্রস্তুতি। স্যার আগের প্রসেসে তো আমি পেলাম দুটোর মিশ্রণ, অর্থোনাইট্রোফেনল পেলাম আর প্যারানাইট্রোফেনল, কিন্তু আমি চাই কি 100% প্যারানাইট্রোফেনল তৈরি করতে চাই। তার জন্য একটা বিশেষ প্রসেস আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট, মনে রাখবে প্রসেসটা কি। ফেনলকে প্রথমে নাইট্রাস অ্যাসিড এর সাথে বিক্রিয়া করাতে হবে। নাইট্রাস অ্যাসিড কি করে তৈরি করতে হয় তুমি জানো, NaNO2 আর HCl মিশিয়ে তৈরি করতে হয়। টেম্পারেচার ওই 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা হয়। তাহলে মনে রাখবে HNO2 মানে সোর্স অফ NO+। কেন, একটু পরে মেকানিজম দেখো, সেখানে বুঝবে। HNO2 যেখানেই দিয়েছো মনে রাখবে সেখানে তুমি দিয়েছো অ্যাকচুয়ালি NO+। তাহলে সেই NO+টা ফেনলের প্যারা অবস্থানে এসে জুড়বে, মানে আমি পাবো প্যারা নাইট্রোসোফেনল। যে যৌগটা পেলাম তার নিচে নাম লিখবে প্যারা নাইট্রোসো ফেনল। এই প্যারা নাইট্রোসোফেনলকে পরের ধাপে লঘু HNO3 দিয়ে জারণ করা হয়। লঘু HNO3, হ্যাঁ, লঘু HNO3 দিয়ে জারণ, এটা জারণের চিহ্ন। জারণ করলে এই NO গ্রুপটা জারিত হয়ে যায় এবং পাওয়া যায় 100% 100% প্যারা নাইট্রোফেনল। এখন প্রশ্ন হচ্ছে কেনই বা NO গ্রুপ তৈরি হয়ে প্যারা অবস্থানে যুক্ত হলো, আর কেনই বা 100% আমি প্যারা নাইট্রোফেনল পেলাম? তার উত্তর লুকিয়ে আছে মেকানিজম। তাহলে আমি এখানে মেকানিজমটা একটু আলোচনা করছি, ঠিক আছে। একটু আগে বললাম HNO2 মানে ধরতে হবে তোমাকে সোর্স অফ NO+। কেন স্যার? কারণ HNO2কে আমি এইভাবে সাজিয়ে লিখতে পারি OHNO, যেমন নাইট্রিক অ্যাসিডকে লিখতে পারি OHNO2, তেমনি নাইট্রাস অ্যাসিডকে লিখতে পারি OHNO। আর এ যেহেতু অ্যাসিড, মাধ্যমে H+ আছে, এই OH গ্রুপের লোন পেয়ার গিয়ে H+ কে ধরলে পরে তৈরি করা দেখো OHNO, ও এর মাথায় প্লাস চার্জ। কেন জানো? যেহেতু ও ইলেকট্রন জোড় দান করেছে তাই ও এর মাথায় প্লাস চার্জ। এবার যথারীতি যেরকম হয়, এবার H2 পেয়ে গেছে, এটা ভালো লিভিং গ্রুপ, তাহলে এটা জল হিসেবে বেরিয়ে আসলো -H2 হয়ে। এখন দেখো NOর একটা বন্ধন হারালো, তাই NOটা প্লাস চার্জ লাভ করলো। এইটা হচ্ছে NO+। এটা কিন্তু একটা ইলেকট্রোফাইল। দিস ইজ এ গুড ইলেকট্রোফাইল। যেহেতু এটা ইলেকট্রোফাইল, এবার সে কিন্তু যথারীতি সেই ফেনলের সাথে বিক্রিয়া করবে, মানে ফেনলে এখানে OH, ঠিক আছে, এটা ফেনল। আর এই উৎপন্ন NO+ কে গিয়ে ধরবে কিভাবে দেখো, অর্থ পজিশনে যুক্ত হবে না, কারণ স্টেরিক এফেক্টের কারণে OH অর্থ অবস্থানে আসবে না। কারণ অর্থ অবস্থানে আসলে NO এবং OH এর মধ্যে একটা স্টেরিক এফেক্ট কাজ করবে। তার জন্য এই লোন পেয়ারটা গিয়ে এখানে অ্যাটাক করবে, এই পাইবনটা এখানে গিয়ে এটাকে ধরবে। তার ফলে কি তৈরি হচ্ছে দেখো, একটা ইন্টারমিডিয়েট পাবো ডবল বন্ড OH, ও এর মাথায় প্লাস চার্জ। কেন এর মাথায় প্লাস চার্জ? ও ইলেকট্রন দান করেছে। ডবল বন্ড এইখানে একটা NO এসে জুড়লো, আর এখানে একটা হাইড্রোজেন তো ছিলই। এরপর একটা অ্যারোমাটাইজেশন করবে, অ্যারোম্যাটাইজেশন। এটা কিন্তু অ্যারোমেটিক যৌগ নয়। এবার একটা H+ কে এইভাবে H+ কে ছাড়বে। কি করে? বন্ডটা ভেঙে চলে আসলো, তো এই হাইড্রোজেনটা H+ রূপে বেরোবে, এখানে একটা ডবল বন্ড হবে, আর এই বন্ডটা এখানে চলে যাবে, আর পাই বন্ডটা গিয়ে ও এর মাথায় চলে যাবে। এই স্টেপটাকে বলা হয় রি-অ্যারোমাটাইজেশন, কারণ পুনরায় আমি অ্যারোমেটিসিটি লাভ করছি। তাহলে পাচ্ছি দেখো কি পেলাম, এটা সিঙ্গেল বন্ড হয়ে গেল, অক্সিজেনের ইলেকট্রনের ঘাটতি মিটে গেছে, কারণ এই বন্ডটা গিয়ে এখানে প্রশমিত করে দিয়েছে। এই ডবল বন্ড তো ছিলই, NO এখানে জুড়লো, এই বন্ডটা এখানে এসে ডবল বন্ড তৈরি করেছে, আর এইখানে একটা বন্ড চলে আসে। দেখো প্যারা নাইট্রোসোফেনল পেয়ে গেছি, মানে এইটা পেয়ে গেছি। এইটা হচ্ছে মেকানিজম। এবার তাকে যদি তুমি HNO2 দাও, HNO3 দাও, অবশ্যই লঘু মানে ডাইলুট, তাহলে সেটা একটা জারক দ্রব্য, সে NO গ্রুপকে জারিত করে তৈরি করবে প্যারা নাইট্রোফেনল। তাহলে দেখো আমি আগেই বলেছিলাম নাইট্রাস অ্যাসিডকে তুমি ধরবে
সোর্স অফ এনোপ্লাস্ট। এরপরে অনেকবার এই বিষয়টা আসবে, তখন কিন্তু আর মেকানিজম দেখাবো না। এইখানেই মনে রাখবেন নাইট্রাস অ্যাসিড মানেই হলো এনোপ্লাস্টের উৎস। কি করে এনোপ্লাস্ট তৈরি হচ্ছে দেখে নিন, এবং সেই এনোপ্লাস্ট কোথায় গিয়ে জুড়লো দেখো, ওই যে প্যারা অবস্থানে গিয়ে জুড়লো, এবং এইভাবে প্রথমে প্যারানাইট্রোসোফেনল তৈরি হলো, দ্যাট ইজ এই যৌগটা, তারপরে সেটা থেকে পুনরায় প্যারানাইট্রোফেনল পেলাম। আচ্ছা, এবার চলে আসছি আর একটা বিষয়। দেখো নাইট্রেশনের মধ্যেই চলছে 3 নম্বর পয়েন্ট যেটা ছিল, সেই নাইট্রেশনের মধ্যেই কিন্তু চলছে, নাইট্রেশন তার মধ্যেই চলছে কি না। এরপর আরেকটা বিষয়, সেটা হচ্ছে পিক্রিক অ্যাসিড প্রস্তুতি। পিক্রিক অ্যাসিড, পিক্রিক অ্যাসিডের সংকেত জানো? সংকেতটা বলে দিচ্ছি। এইটা হচ্ছে পিক্রিক অ্যাসিড, হ্যাঁ, প্রস্তুতি, এটাকে তৈরি করতে যাচ্ছি। তাহলে পিক্রিক অ্যাসিডের সাইন্টিফিক নেম কি বলতে পারি? 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, এইটা তৈরি করব। ঠিক আছে, 2,4,6 ট্রাইনাইট্রোফেনল তৈরি করতে যাচ্ছে। তাহলে কি করব দেখো, আগে ফেনল আছে, এবার তোমাকে করতে হবে কি 3টে NO2 প্রবেশ করাতে হবে। এটা কি করে পারবেন স্যার? আব আয়া উদ পাহাড় কে নিচে বলে একটা কথা আছে না। এবার কি করবেন, আপনাকে তো সেই গাঢ় HNO3 ব্যবহার করতেই হবে, কারণ আপনি তো এবার 2-3টে NO2 প্রবেশ করাতে যাচ্ছেন। তাহলে গাঢ় HNO3 ব্যবহার করলে পরে তো বেঞ্জিন বলার জারণ ঘটবে। এবার আপনি কি করবেন? একটা অল্টারনেটিভ উপায় আছে। কি? মনে করে দেখো, পুরো এক সময় বলেছিলাম, যারা খুব ভালো স্টুডেন্ট তাদের হয়তো মনে আছে। একে আগে সালফোনেশন করবে, নাইট্রেশন না করে গাঢ় H2SO4 দিয়ে সালফোনেশন করবে, 100 ডিগ্রি সেলসিয়াসে হিট করবে। তাহলে গিয়ে SO3H প্রবেশ করবে। কোথায় কোথায় খেয়াল করো, যেহেতু ওইটা হচ্ছে অর্থকারের নির্দেশক, তাই অর্থ পজিশনে SO3H যাবে, আর প্যারা অবস্থানে SO3H যাবে। তাহলে এই দুটো মিশ্রণ পাবো। কেন স্যার এটা করলেন? আপনি তো NO2 প্রবেশ করতে যাচ্ছিলেন, সেই একই কথা। আপনি যেতে যাচ্ছিলেন জাপানে, চলে গেলেন বাংলাদেশে। আপনি তৈরি করতে যাচ্ছিলেন পিক্রিক অ্যাসিড, মানে NO2 প্রবেশ করাতে যাচ্ছিলেন, কিন্তু আপনি তৈরি করলেন এরকম একটা সালফোনিক অ্যাসিড টাইপের যৌগ। উদ্দেশ্যটা কি দেখো, এর একটা কারণ আছে। SO3H কিন্তু ইলেকট্রন আকর্ষণকারী গ্রুপ, ইলেকট্রনকে টেনে নেয়। তার ফলে বেঞ্জিন বলের যে খুব ইলেকট্রনের ঘনত্ব বেশি ছিল, এখন কিন্তু আর বেঞ্জিন বলের ইলেকট্রনের ঘনত্ব আর অতটা নেই। তাই এবার তুমি যদি নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাও, গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে, তাহলে কিন্তু বেঞ্জিন বলয়ের জারণ ঘটবে না, বিকজ দিস বেঞ্জিন রিং ইজ নট অ্যাক্টিভ টু মাচ নাও। এখন এই বেঞ্জিন রিংগুলি অতটা সক্রিয় নয়, বিকজ SO3H কিন্তু ইলেকট্রনকে টেনে নিয়ে এখানে ইলেকট্রনের ঘনত্ব কমিয়ে দিয়েছে। উপরন্তু SO3H এর একটা ভালো কোয়ালিটি আছে, কি? এটা হচ্ছে ভালো লিভিং গ্রুপ। যদি NO2 গ্রুপ এসে বলে যে ভাই তোরা বেরিয়ে যা, আমি প্রবেশ করব, SO3H বলবে হ্যাঁ চলে আসো, যে আসতে চাও, কারণ আমি তো ভালো লিভিং গ্রুপ। তাহলে SO3H এর দুটো কাজ, একটা হচ্ছে ইলেকট্রন জোরকে টেনে নিয়ে ইলেকট্রনের ঘনত্ব কমাচ্ছে, আবার অন্য কোনো গ্রুপ আসতে গেলে পরে তাকে প্রবেশ করতে দিচ্ছে। এবার তুমি যদি একে গাঢ় HNO3 দাও এবং 100 ডিগ্রিতে হিট করো, তাহলে কিন্তু SO3H গ্রুপ সহজেই বেরিয়ে যাবে, আর তার জায়গায় চলে আসবে NO2 গ্রুপ, 3টে NO2 গ্রুপ। দেখো এখানে গাঢ় NO2 ব্যবহার করেছে ইচ্ছে করে, নো প্রবলেম, বেঞ্জিন বলের জারণ ঘটবে না, আর SO3H ও বেরিয়ে চলে যাবে। এইভাবে পিক্রিক অ্যাসিড তৈরি করা যায়, খুব ইম্পর্টেন্ট। এই 3টে বিক্রিয়া শেষ হলো, চতুর্থ বিক্রিয়া এবার যাব। চতুর্থ বিক্রিয়ার একটা স্টেপে আমি দেখিয়ে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া না এগুলো। ফিনলের সালফোনেশন। সালফোনেশন করতে গেলে লাগে গাঢ় H2SO4 আর হিট। তাহলে দেখো SO3H প্রবেশ করবে, এক নয় প্রবেশ করবে অর্থ অবস্থানে, আর প্রবেশ করবে প্যারা অবস্থানে। হ্যাঁ, এখন একটা কথা বলে রাখি, এই প্রোডাক্টটা মানে অর্থ প্রোডাক্টটা 20 ডিগ্রি সেলসিয়াসে বেশি পাওয়া যায়, আর প্যারা প্রোডাক্টটা 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বেশি পাওয়া যায়। এটা একটু মাথায় রাখবে। এবার এটাকে যদি ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন করো CH3Cl আর AlCl3 দিয়ে, তাহলে CH3 প্রবেশ করবে। সেটা কিরকম? CH3 অর্থ পজিশনে যাবে, প্লাস প্যারা অবস্থানে যাবে।
খেয়াল করে দেখো এইটাও কিন্তু কম স্থায়ী, কারণ এখানে স্টেরিক এফেক্ট হবে, তাই এটা অল্প পাওয়া যাবে, এইটা কিন্তু বেশি পাওয়া যাবে। এইটা হচ্ছে মেজর প্রোডাক্ট হবে। এই 4 নম্বর একটা বিক্রিয়া বললাম। এরপরে যে বিক্রিয়াটা বলতে যাচ্ছি এটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিক্রিয়া, তোমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটা করবে 5 নম্বর বিক্রিয়া, সেটা হলো কোলবে স্মিথ বিক্রিয়া। কোলবে স্মিথ SCHMITT বিক্রিয়া। তোমরা এইভাবে বাংলা লিখবে কোলবে স্মিথ দন্তস্বয় ময় হস্যি ট স্মিথ বিক্রিয়া। কোলবে স্মিথ বিক্রিয়াটা কি দেখো, ফেনলের সোডিয়াম লবণ মানে সোডিয়াম ফেনক্সাইড, তার সাথে কার্বন ডাইঅক্সাইড মিশিয়ে হিট করব। সব মনে রাখবে কত টেম্পারেচারে, 120 থেকে 140 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আর 4 থেকে 8 ATM চাপে। প্রত্যেকটা কন্ডিশন মনে রাখতে হবে। সোডিয়াম ফেনক্সাইডকে কার্বন ডাইঅক্সাইড মিশিয়ে 4 থেকে 8 ATM চাপে 120 থেকে 140 ডিগ্রি সেলসিয়াসে হিট করলে যে পদার্থটা পাই, কি পদার্থ পাই দেখো, OHCOONA। এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। নিচে নাম লিখলাম সোডিয়াম স্যালিসাইলেট। স্যালিসাইলেট এই সোডিয়াম স্যালিসাইলেটকে এবার যদি অম্লায়িত করো, অম্লায়িত মানে অ্যাসিডিফাই করো, তাহলে এনএটা সরে যাবে এবং পাবো একটা খুব ইম্পর্টেন্ট যৌগ। যৌগটার নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এই বিক্রিয়াটাকে বলা হয় কোলবে স্মিথ বিক্রিয়া। অত্যন্ত ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট দিয়ে পড়বে। তাহলে আমি ভাষায় বলছি কি না, সোডিয়াম ফেনক্সাইডের সাথে CO2 মিশিয়ে 120 থেকে 140 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 4 থেকে 8 ATM চাপে উত্তপ্ত করলে যে যৌগটি পাওয়া যায় তাকে অম্লায়িত করলে স্যালিসাইলিক অ্যাসিড অর্থাৎ অর্থোহাইড্রক্সি বেনজোইক অ্যাসিড পাওয়া যায়। এই বিক্রিয়াকে কোলবে স্মিথ বিক্রিয়া বলে। তোমরা সব লিখবে। এবার আমি এর মেকানিজমটা দেখাবো, যদিও মেকানিজমটা অবশ্যই জয়েন্ট IITর জন্য, মেকানিজম অনলি ফর নিট এবং IITর জন্য বলে দিচ্ছি। তো যাই হোক, মেকানিজমটা কি দেখো, ও এই যে সোডিয়াম ফেনক্সাইডকে নিচ্ছি ONA, এটা ও এর মাথায় মাইনাস চার্জ, এন এর মাথায় প্লাস চার্জ, ডবল বন্ড ডবল বন্ড ডবল বন্ড। CO2 এর সাথে বিক্রিয়া করেছি, CO2 কে কায়দা করে সাজিয়ে লিখছি ডবল বন্ড ও ডবল বন্ড ও। এবার এখানে মনে রাখবে একটা স্টেপ ঘটবে। আচ্ছা, এন এ প্লাসটাকে একটু উঁচুতে লিখি, এন এ প্লাস। এই নেগেটিভ চার্জটা ঘুরে এখানে আসবে, একটা স্টেপে সব ঘটে যাচ্ছে। দেখো পাই বন্ডটা গিয়ে এখানে যাবে এবং এই বন্ডটা গিয়ে এখানে ধরে যাবে। মানে এনএটা ছিল ও এর সাথে, কিন্তু এনএটা চলে আসবে এই কার্বন ডাইঅক্সাইডের ওর কাছে। এবং মনে করা হয় এখানে একটা 6 মেম্বার ট্রানজিশন স্টেট তৈরি হয়, 6 সদস্যের একটা ট্রানজিশন স্টেট। তোমার মনে হতে পারে যে এখানে CO2টা প্যারা অবস্থানে গেল না কেন, এতক্ষণ তো স্যার বলছিল CO2 সবসময় প্যারা অবস্থানে যেতে চায় যে কোনো ক্ষেত্রে, তাহলে স্টেরিক এফেক্টটা কম হয়। টোটালি অর্থতে কেন গেল? অর্থতে যাওয়ার কারণ এইখানে মনে রাখতে হবে এখানে একটা 6 মেম্বার ট্রানজিশন স্টেট তৈরি হয়, সেটা তুমি এখানে দেখালে খুব হয়ে যাবে। এবং তৈরি হচ্ছে কি দেখো, তৈরি হচ্ছে ও ডবল বন্ড, এখানে একটা হাইড্রোজেন ছিল, ঠিক আছে, এখানে একটা হাইড্রোজেন ছিল, ডবল বন্ডের মধ্যে ছিলই। আর এইখানে দেখো যুক্ত হয়েছে C ডবল বন্ড O ছিল, আর এখানে কিন্তু ও এর সাথে এসে Na জুড়েছে। তাহলে এনএটা ছিল ও এর কাছে, এখন চলে এসেছে এই ও এর কাছে। এবার পরে অ্যারোমেটাইজেশন স্টেপ হবে, এই স্টেপটাকে বলে রি অ্যারোমেটাইজেশন, মানে এইটা এখানে যাবে আর পাই ওয়ানটা ও এর মাথায় যাবে। তাহলে কি পাবো দেখো, বেনজিন বলা হয় OH বন্ড C ডবল ও Na। এইটাই হচ্ছে তোমার দেখো সোডিয়াম ফেনক্সাইড। এবার একে যদি তুমি অ্যাসিডিফাই করো তাহলে দেখো স্যালিসাইলিক অ্যাসিড পেয়েছিলে, সেটাকে আবার তুমি পেয়ে যাবে। এই হচ্ছে তোমার কোলবে স্মিথ বিক্রিয়া মেকানিজম। কিন্তু এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে আমি সোডিয়াম ফেনেট না নিয়ে যদি পটাশিয়াম ফেনেট নিতাম তাহলে মনে রাখবে, এইটা কথাটা বলছি তোমাদের নিট বা IITর জন্য কথাগুলি বলছি, পরের কথাগুলি বলার একটাই উদ্দেশ্য, যারা HS লেভেলে আছে তারা ঘাবড়ে না যাও। হ্যাঁ, তো যাই হোক, এটা হচ্ছে পটাশিয়াম ফেনক্সাইড, তার সাথে CO2 বিক্রিয়া করলে পরে কিন্তু কখনো এই অর্থ পজিশনে কোনো গ্রুপ যুক্ত হয় না, গ্রুপটা যুক্ত হয় প্যারা অবস্থানে এবং পাওয়া যায়
প্যারা পজিশনে সি ডবল কে। এর কারণটা কি বুঝতে পেরেছো? সোডিয়াম ফেনক্সাইড দিলে সি ডবল এইচ গ্রুপটা অর্থতে আসে, আর পটাশিয়াম ফেনক্সাইড দিলে কিন্তু প্যারা অবস্থানে আসে। তাকে যদি তুমি এবার অ্যাসিডিফাই করো তাহলে কিন্তু তুমি পাবে, দেখো বেঞ্জিন বলয় ওএইচ সি ডবল এইচ। তাহলে পটাশিয়াম সল্ট দিলে পাবে প্যারাহাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড, আর যদি সোডিয়াম সল্ট না পাবে অর্থোহাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিড। এর কারণ হচ্ছে, তোমাকে একটু আগে বললাম যে এই বিক্রিয়াটা এরকম একটা ট্রানজিশন স্টেট, 6 মেম্বার ট্রানজিশন স্টেটের মাধ্যমে ঘটে, 6 সদস্যের একটা ট্রানজিশন স্টেটের মাধ্যমে। মানে এটা অক্সিজেনের সাথে ছিল, এর কাছে চলে যাচ্ছে, এবং এটা একটা 6 মেম্বার। দেখো 6 মেম্বার কেন বলছি, এ দেখো 6 সদস্যের একটা ট্রানজিশন স্টেটের মাধ্যমে ঘটে। এখানে যদি পটাশিয়াম থাকে তাহলে এর আকারটা এত বেড়ে যাবে, পটাশিয়ামের যেহেতু আকার বড়, সোডিয়ামের থেকেও পটাশিয়ামের আকার বড়, তাই এরকম একটা ট্রানজিশন স্টেট অস্থায়ী। তাই বাধ্য হয়ে এই বিক্রিয়াটা অর্থ পজিশনে ঘটে না, কোথায় ঘটে? প্যারা অবস্থানে। তাহলে মধ্যে কথা কি, যেহেতু পটাশিয়ামের আকার বড়, এই ধরনের ট্রানজিশন স্টেট তৈরি পটাশিয়ামের ক্ষেত্রে সম্ভব নয়, তাই বাধ্য হয়ে CO2টা কোথায় যুক্ত হয়? প্যারা অবস্থানে। এবার চলে আসি, স্যালিসাইলিক অ্যাসিড ব্যবহার করে খুব ইম্পর্টেন্ট কয়েকটা যৌগ তুমি তৈরি করতে পারো। প্রথম বলছি অ্যাসপিরিন প্রস্তুতি। অ্যাসপিরিন প্রস্তুতি, অ্যাসপিরিন তৈরি করতে গেলে কি করতে হয়? দেখো স্যালিসাইলিক অ্যাসিড, এই স্যালিসাইলিক অ্যাসিডকে তুমি অ্যাসিটাইলেশন বিক্রিয়া করবে। অ্যাসিটাইলেশন বিক্রিয়া অনেকবার করিয়েছি, তার জন্য অ্যাসিটিক অ্যানহাইড্রাইড নেব, আর নেব গাঢ় H2SO4। তাহলে অ্যাসিটাইলেশন করলে এইখানকার H পরমাণু অ্যাসিটাইল গ্রুপ মানে এই গ্রুপটা দ্বারা প্রতিস্থাপিত হবে, আর হাইড্রোজেনটা এই CH3 এর সাথে বেরিয়ে চলে আসবে এবং সাইড প্রোডাক্ট তৈরি হবে, দেখো CH3COOH। তাহলে হাইড্রোজেন সরিয়ে তার জায়গায় কে চলে আসছে? দেখো তো, তার জায়গায় চলে আসছে, ও তো ছিল ওই হাইড্রোজেনের জায়গায় চলে আসবে ও COCH3, আর COOH গ্রুপটা যেরম ছিল সেরমই থাকবে। এইটার নাম হচ্ছে অ্যাসপিরিন বা অ্যাসিটাইল, অ্যাসিটাইল স্যালিসাইলিক, স্যালিসাইলিক অ্যাসিড। এর ডাক নাম হচ্ছে অ্যাসপিরিন। মনে রাখবে এটা কিন্তু খুব ভালো একটা ঔষধ, জ্বর সারাতে ব্যবহার করা হয়, হার্ট অ্যাটাক হলে পরে বা হার্ট অ্যাটাক হওয়ার আগেও এটা ব্যবহার করলে রক্ত জমাট বাঁধা প্রতিরোধ হয়, মানে হার্ট অ্যাটাক সহজে হয় না। এবং এইটা জ্বর তো কমায় এবং ব্যথা বেদনা উপশম করে, তিনটে কাজে, ব্যথা বেদনা উপশম করে, জ্বর এর ক্ষেত্রে ব্যবহার করা যায়, আবার হার্ট অ্যাটাক প্রতিরোধ করে। অ্যাসপিরিন একটা ভালো ঔষধ। দ্বিতীয় একটা জিনিস তৈরি, সেটা হচ্ছে আচ্ছা অয়েল অফ উইন্টার গ্রিন প্রস্তুতি। অয়েল অফ উইন্টার গ্রিনকে যদি অয়েল অফ উইন্টার গ্রিনকে প্রস্তুত করতে গেলে তোমাকে ব্যবহার করতে হবে